আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি, আমরা ধরে নেই তার নাম সুমন। সুমন ধানমন্ডির ছেলে। সুমনদের পরিবারে সুমনের বাবা, মা, সুমন এবং সুমনের এক ছোট বোন। খুব গোছানো একটা পরিবার বা ঢাকার বা বর্তমান সমাজের যদি আমরা এই ছোট পরিবারের কথা শুনে থাকি, সেরকমের একটা ছোটখাটো গোছানো পরিবার। সুমনের জীবনে কখনোই কোনো অতিপ্রাকৃত কোনো ঘটনাই ঘটেনি তার ৩০ বছর পর্যন্ত, এবং সে এই বিষয়গুলো সম্পর্কে জানতো, বিশ্বাসও করতো, বাট তার নিজের সাথে যেহেতু ঘটেনি, তাই তার ভয়াবহতা সম্পর্কে সে অতটা আহ, কৌতূহলীও ছিল না, বা আহ, সম্পর্কে ততটা জানতো সরাসরি। সেই সময়কালে চলে যাব যখন সুমন তার জীবনের প্রথম এই ধরনের আধিভৌতিক ঘটনার সম্মুখীন হন। একটা সময় সুমনকে তার পরিবারের চাপেই হোক বা সময়ের কারণেই হোক, তাকে বিয়ে করে ফেলতে হয়। তার পরিবারের পছন্দই, অর্থাৎ তার বাবা মার পছন্দই তিনি বিয়ে করেন। তার শ্বশুরবাড়ি ঢাকার ডেমরাতে। বিয়ের পরে একবার সুমন এবং তার এক ফ্রেন্ডের ভেতর একটা পরিকল্পনা হয়। তারা চিন্তা করে তারা দুইজন তাদের নববিবাহিত স্ত্রীদের নিয়ে, অর্থাৎ সেই বন্ধুরও বিয়ে হয়েছে খুব কাছাকাছি সময়, তো তারা তাদের নববিবাহিত সেই স্ত্রীদের নিয়ে তারা মাওয়া যাবে। তারা একটা প্রাইভেট কার ভাড়া করবে, সেখানে মাওয়ায় গিয়ে ঘাটে ঘোরাঘুরি করে ইলিশ মাছ খেয়ে তারা আবার ফিরে আসবে। যেই কথা সেই কাজ। একদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা দুইজনই, অর্থাৎ তারা দুই বন্ধু তাদের স্ত্রীদের নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। তারা মাওয়া ঘাটে পৌঁছাবার পর তারা সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে, ইলিশ মাছ খায়। এরপর তারা যখন রওনা দেয় তখন রাত 10টার কিছুটা বেশি বাজে। আমরা যে সময়কার কথা বলছি তখন ঢাকা মাওয়া যে রাস্তা, সেই রাস্তার কাজ তখনও চলমান। তাই অনেক সময় মেইন রোড দিয়ে না গিয়ে বিকল্প কিছু রোড তৈরি হয়, যেগুলো গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে যায়। তো তারা যখন 10টার পরে ঢাকার দিকে রওনা দেয়, তখন তারা ঠিক সে সময় এরকম কিছু আঁকা বাঁকা বা বলতে গেলে কিছু এঁকে বেঁকে চলা রাস্তার ভেতর দিয়ে যখন তারা যাচ্ছিল, তখন হঠাৎ করেই সুমনের ভেতর একটা ভয় জেগে ওঠে। ভয়টা কোনো অতিপ্রাকৃত না, ভয়টা হচ্ছে মানুষের। সে চিন্তা করে, যে ধরনের শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এবং রাতের বেলা যদি কোনো ডাকাত হামলা করে, এবং তার থেকে বড় কথা হচ্ছে তাদের সাথে মেয়ে মানুষ আছে, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ভয়াবহ হতে পারে। তাই সে ভয় পাচ্ছিল যে কোনো ডাকাত টাকাত না হামলে পারে। সে তখন তার ড্রাইভারকে বলে যে, ভাই, আপনি যত দ্রুত সম্ভব গাড়ি টানতে থাকেন। যদি দেখেন গাড়ির সামনে কেউ ইচ্ছাকৃতভাবে পড়তে যাচ্ছে বা বাধা দিচ্ছে গাড়িকে সামনে এগোতে, আপনি তার উপর দিয়ে চলে যাবেন। যদি পরবর্তীতে যে কনসিকুয়েন্সেস, সেটার দায়ভার আমি নেব। এই কথা বলে তারা সেই রাস্তা ধরে যাচ্ছিল। সুমন লক্ষ্য করে তার স্ত্রী এবং তার বন্ধুর স্ত্রী, তারা দুইজনই বিভিন্ন সূরা পাঠ করছে। সুমন একটু মনে মনে হাসে যে তারা, এই মেয়েরা হয়তো ডাকাতের সাথে সাথে ভূতের ভয় পাচ্ছে। যাই হোক, তারা নির্বিঘ্নেই চলে আসে তাদের বাড়িতে। পরদিন ছিল শুক্রবার। সুমন জুম্মার নামাজের পর বাসায় আসে, খাওয়া দাওয়া করে সে একটা ঘুম দেয়। সন্ধ্যাবেলা সে ঘুম থেকে ওঠে, এরপর সে ঘর থেকে বের হয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার রাত 8:30টার দিকে বাসায় চলে আসে। নর্মালি চলছিল তার সবকিছুই। রাতের খাবার শেষ করবার পর সে তার রুমে চলে যায়। তার কেন জানি খুব টায়ার্ড লাগছিল। মনে হচ্ছিল তার নড়াচড়া করার শক্তি নেই। মনে হয় অনেক সময় অনেকদিন পর ফুটবল খেললে শরীরের যে অবস্থা হয়, তার সেরকম লাগছিল। কিন্তু আদতে সে সেরকম কোনো পরিশ্রমই করেনি। শুধু গতকাল সে অফিসের পরে মাওয়া গিয়েছিল, সেখান থেকে আবার সে গাড়িতে করে চলে এসেছে। সেরকম কোনো পরিশ্রমের কাজ না, তারপরও তার আজকে শরীর প্রচন্ড ব্যথা করছিল। বিছানায় শুয়ে থাকতে থাকতেই সাধারণত যে সময় সুমন ঘুমায়, তার অনেক আগেই সে ঘুমিয়ে পড়েছিল। এবার আমরা যেটা শুনবো সেটা আমরা সুমনের স্ত্রীর মুখেই শুনবো।
বা তার দেখা যে সব ঘটনা বা তিনি যেসব ঘটনা দেখেছিলেন এরপরে, সেগুলোই আমরা শুনবো এখন। সুমনের স্ত্রী লক্ষ্য করে তার হাজবেন্ড খুব দ্রুতই ঘুমিয়ে গেছে। তাই সে তার হাজবেন্ডকে আর বিরক্ত করে না। সে তার নিজের মতো ঘরের কিছু নিজস্ব কাজ বাকি ছিল, পরিবারের কিছু কাজ শেষ করে সে যখন বিছানায় এসে ঘুমাবে ঠিক করলো, সবকিছু ঠিকঠাক করে যখন বিছানায় এসে বসলো, সে লক্ষ্য করলো তার হাজবেন্ড কেমন যেন একটু আহ হাঁসফাঁস করছে, মোড়ামুড়ি করতেছে। তো এটাকে ঘুমের একটা স্বাভাবিক প্রক্রিয়া মনে করেই সুমনের স্ত্রী পাশে শুয়ে পড়ল, লাইট নিভিয়ে দিল। সুমনের স্ত্রী রুম পুরোপুরি অন্ধকার করে ঘুমাতে পারে না, তাই তাদের বাসায় বা তাদের রুমে একটা হালকা কম পাওয়ারের ডিম লাইট জ্বলতে থাকে। ডিম লাইট জ্বালাবার পর সুমনের স্ত্রী যখন শুয়ে পড়বার আগে সে কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ করেই সে শুনতে পায় ফুসফুস জাতীয় শব্দ। সে যখন পাশে ফিরে তার হাজবেন্ডের দিকে তাকায়, অর্থাৎ সুমনের দিকে তাকায়, সে দেখতে পায় সুমন চোখ বড় বড় করে তার দিকে কাত হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুমনের সেই দৃষ্টির ভিতর এমন কিছু ছিল যেটা দেখে সুমনের স্ত্রী আঁতকে ওঠে। সে এক ধাক্কায় শোয়া থেকে উঠে বসে এবং তার হাজবেন্ডের দিকে লক্ষ্য করতে থাকে। সে সে দেখে সুমন আবার ঠিক তার দিকে ঘুরে এক দৃষ্টিতে ঠিক একই ভাবে তাকিয়ে আছে। সুমনের স্ত্রী এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, আপনি এমন করছেন কেন?" ঠিক তখনই সুমনের স্ত্রী দেখতে পায় তার স্বামীর মুখ কেমন জানি বেঁকে যাচ্ছে। তার সারা শরীরের ভেতরেই কেমন জানি একটা বাঁকা চোরা একটা ভাব। সে কেমন ভাবে জানি তার শরীরটাকে মোচড়াচ্ছে, অনেকটা সাপের মতো। সুমনের স্ত্রী অবাক হয়ে লক্ষ্য করলো তার হাজবেন্ড হঠাৎ করেই বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়লো এবং অনেকটা মানুষ যদি সাপের মতো আচরণ করার চেষ্টা করে সেক্ষেত্রে সে যেভাবে এঁকে বেঁকে তার শরীরটাকে মোচড়াবে ঠিক সেভাবেই সে মোচড়াচ্ছিল এবং তার মুখ দিয়ে একটা গোঙানোর মতো শব্দ হচ্ছিল। সুমনের স্ত্রী তার হাজবেন্ডকে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, আপনি এমন করছেন কেন, আপনার কি হয়েছে? ঠিক এক পর্যায়ে সুমন সেই উপুর হয়ে শোয়া অবস্থা থেকে লাফ দিয়ে ওঠে এবং তার স্ত্রীর গলা চেপে ধরতে যায়। ঠিক তখনই তার স্ত্রী একটা বিশাল চিৎকার দেয় এবং দৌড়ে রুমের দরজা খুলে বের হয়ে যায়। সুমনের স্ত্রীর চিৎকারে সুমনের বাসার সবাই ঘুম থেকে জেগে ওঠে। তারা দ্রুত সুমনের রুমে আসে এবং তখন সুমনের স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে বলতে থাকে যে, দেখেন দেখেন আপনাদের ছেলে কেমন করছে, এমন করছে কেন? সুমনের বাবা মা এবং তার বোন যখন তার রুমে এসে ঢোকে তখনও কিন্তু সুমন ঠিক একইভাবে একই ধরনের আচরণ করছিল। এক পর্যায়ে সুমনের বাবা তার ছেলেকে কয়েকটা ডাক দেয়, ধমক দেয়, কিন্তু কোনোভাবেই তার যে আচরণ সেটা থামছিল না। এক পর্যায়ে সুমনের মা যখন তার সন্তানের সামনে এগিয়ে গিয়ে কিছু সূরা পড়ে ফু দেন, তখন ধীরে ধীরে সুমন শান্ত হয়ে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। পরদিন যখন তার ঘুম ভাঙে এবং যখন তাকে পরবর্তী অর্থাৎ আগের রাতের কথা জিজ্ঞেস করা হয় এবং প্রথমে তো তার ঘুম ভাঙার পর তার স্ত্রী তাকে বলে যে, জানেন আপনি কালকে রাতে এরকম এরকম আচরণ করছেন, বাসার সবাই ব্যাপারটা দেখছে, আপনি এমন করলেন কেন? সুমন তো কোনো কিছুই মিলাতে পারছিল না। প্রথম দিকে সে মনে করে তার স্ত্রী হয়তো তার সাথে মজা করছে বা তার একটা প্র্যাঙ্কের কোন একটা অংশ, কিন্তু সে কিছুক্ষণ পর বুঝতে পারে যে না, ব্যাপারটা মজার কোনো ব্যাপার না। কারণ তার বোন এরপর তাকে জিজ্ঞেস করে, তার বাবা মা তারাও তাকে জিজ্ঞেস করে গতকাল রাতের ঘটনা সম্পর্কে, কিন্তু সুমনের কিচ্ছু মনে নেই। যাই হোক, সুমনের বাবা মাও এই বিষয়টা নিয়ে সেরকম ঘাটায় না। মনে করা হয়তো কোনো একটা কারণে সেই ধরনের আচরণ করেছিল, সেটা একটা নিছক একটা একদিনের একটা দুর্ঘটনা হিসাবে ধরে নিয়ে তারা ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা জানতো না এটা ছিল সুমনের জীবনে বা সুমনের পরিবারের জীবনে অশুভ কিছু শুরু হওয়ার প্রথম আলামত। এই ঘটনা ঘটে গেছে বেশ কিছুদিন পার হয়ে গেল। প্রায় 2 সপ্তাহ পর সুমন তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়।
আমরা আগেই বলেছি সুমনের শ্বশুর বাড়ি ডেমরাতে। ডেমরার যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাটা একটু নিরিবিলি, অনেকটা মফস্বল শহরের মতো। এমনকি তার শ্বশুর বাড়িটাকে ঘিরে রয়েছে একটা বিশাল বাগান। তার কাছে তার শ্বশুর বাড়ি খুব ভালোই লাগে। যাই হোক, সেদিনের ঘটনা যেদিন সুমন আবারও অদ্ভুত কিছুর মুখোমুখি হয়েছিল। রাতের খাবারের পর সুমন এবং সুমনের স্ত্রী চলে আসে তাদের রুমে, যেটা ছোটবেলা থেকেই সুমনের স্ত্রী তার নিজের রুম হিসেবে ব্যবহার করত। তাদের সে রুমে একটা বিশাল জানালা ছিল, এবং জানালাটা যেই দিকে ছিল সেটা ছিল একটা জঙ্গলের দিকে বা একটা বাগানের দিকে আমরা বলতে পারি। এবং সেখানে একটা লাইট জ্বালানো থাকতো সারা রাত, এবং ওই জায়গাটা একটু আলোকিত করে রাখতো। সুমন তার স্ত্রীর সাথে ঘুমাবার আগে কিছু কথাবার্তা বলতেছিল। ঠিক সে যেভাবে মুখ করেছিল, অর্থাৎ সুমন তাকিয়েছিল জানালার দিকে, এবং জানালা এবং সুমনের মাঝামাঝি দাঁড়িয়েছিল সুমনের স্ত্রী। হঠাৎ করেই সুমন তার স্ত্রীর কাঁধের উপর থেকে লক্ষ্য করে জানালার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার স্ত্রী তার সাথে কথা বলছিল। সুমন তার স্ত্রীর কথা না শুনে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করে যে জানালায় কে দাঁড়িয়ে এত রাতে। সে ভালোভাবে যখন দেখার চেষ্টা করলো, সে দেখলো বিশাল দেহি কোনো কিছু একজন বা কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে তার জানালার সামনে। ঠিক স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে না। এটা বোঝার পর, অর্থাৎ যাকে সে দেখছে সেটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা বোঝার পর আতঙ্কে সুমনের ভেতরটা কেঁপে ওঠে। এই প্রথম সে অতি প্রাকৃত কিছু একটা তার চোখের সামনে দেখতে পেয়েছে। সুমন চিৎকার করে তার স্ত্রীকে বলে, দেখো দেখো দেখো, ওই জানালার সামনে এটা কি কি এটা কি দাঁড়ায় আছে। সুমনের স্ত্রী যখন পেছনে ঘুরে জানালার দিকে তাকায়, সে কিছুই দেখতে পায় না। কিন্তু সুমন বারবার বলতে থাকে, এই 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 এত লম্বা জিনিসটা কি দাঁড়ায় আছে এই জানালার সামনে, এই এটা কি, তোমাদের এখানে কি আছে এগুলা, এইটা সরাও, এই জানালা বন্ধ করো, বাবা বাবা। এভাবে সে তার শ্বশুরকে ডাকতে থাকে। তার চিল্লাচিল্লিতে সুমনের শ্বশুর রুমে ঢোকে। তার শ্বশুর পরেশগার ব্যক্তি ছিলেন, এবং তিনি মাওলানা লাইনেরই লোক ছিলেন। এবং তিনি সুমনের এ ধরনের কথাবার্তা শুনেই বুঝতে পারেন যে তার জামাই বোধহয় অতিপ্রাকৃত কিছু দেখেছে। তাই সে যেসব নিয়ম জানতো বা যা সে করতে পারতো, তার ভিত্তিতেই সে তার জামাইকে অর্থাৎ সুমন ভাইকে কিছু ঝাড়ফুঁক করে। এবং ধীরে ধীরে সে এক পর্যায়ে লক্ষ্য করে যে জানালার পাশে, অর্থাৎ সুমন লক্ষ্য করে যে জানালার পাশে সেই জিনিসটাকে আর দেখা যাচ্ছে না। সুমন ভাই যখন তার শ্বশুরকে জিজ্ঞেস করে, বাবা এটা কি দেখলাম, কি ছিল, তখন তার শ্বশুর তাকে বলে যে কিছুই ছিল না বাবা, জিনিসটা হচ্ছে দৃষ্টিভ্রম। কোন একটা কারণে হয়তো তুমি অসুস্থ, বা তুমি হয়তো শারীরিকভাবে অসুস্থ, সেটা তুমি হয়তো বুঝতে পারতেছো না। মানুষ এরকম বিভিন্ন অসুস্থতা এরকম দৃষ্টিভ্রম করে, এরকম কিছুই না। কারণ আমরা তো এখানে সারা জীবনে এখানেই ছিলাম, আমরা তো কোনো কিছুই দেখিনি কোনোদিন। এগুলো ভুলে যাও, এগুলো নিয়ে মাথা গরম করো না। সুমন জানে সুমন কি দেখেছে, এবং সে যেটা দেখেছে সেটা বাস্তব না অবাস্তব সেটা তার থেকে ভালো কেউ জানে না। তাই সে মুহূর্তে সে আর এই বিষয়টা নিয়ে কথা বাড়ায় না। সে তার শ্বশুরকে বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। এরপর তার শ্বশুর আরো কিছু সূরা টুরা পরে তাকে ফু দিয়ে চলে যায়। রাতের বেলায় সে যখন শুয়ে পড়ে তার বিছানায়, এবং শুয়ে যখন সে বিছানায় এপাশ ওপাশ করছিল কারণ ঘুম আসছিল না, সে যে জিনিসটা দেখেছে সেটা তার নার্ভে এত বড় একটা ঝাঁকি দিছে যে আজকের রাতে হয়তো তার ঘুম আসবে না। সে এক পর্যায়ে এপাশ ওপাশ হতে হতে লম্বা 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 হয়ে শুয়ে পড়লো, লম্বা অবস্থায় শুলো। সে তাকিয়ে আছে সিলিং এর দিকে। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারলো কিছু একটা তার শরীরের উপর ভর করে বসলো, এবং সেই জিনিসটা এমন ভাবে বসেছে সেটা তার পায়ের উপর তার শরীরের সমস্ত ভারটা দিয়ে বসেছে, এবং কোন একটা কারণে সুমন ভাই তার হাত নাড়াতে পারছেন না। তিনি বুঝতে পারছেন যে তিনি তাকে হয়তো বোবায় ধরেছে। এরপর তিনি চেষ্টা করতে থাকেন যে এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন তিনি অবাক হয়ে আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে তার উপরে যে বসেছে সে এখন যা করছে সেটা একটু অস্বাভাবিক, যেটার কথা তিনি কখনো শুনেননি। তিনি বুঝতে পারছেন তার উপরে যে বসেছে সেটা সে সুমন ভাইয়ের প্রাইভেট পার্টে টাচ করছে।
সুমন ভাই আতঙ্কিত হয়ে যান এবং এক পর্যায়ে তিনি তার 2 হাত ছোটাতে সক্ষম হন এবং তিনি জাপটে ধরেন তার শরীরের উপর উঠে থাকা সেই অদৃশ্য কিছুকে। তিনি যখন সেই জিনিসটাকে জাপটে ধরেন, তিনি বুঝতে পারেন তিনি যে জিনিসটাকে ধরেছেন তার সারা শরীরে বড় বড় লোম। তার 2 মুঠোয়, হাতের 2 মুঠার ভেতর সে লোমগুলো ধরতে পারছিল। সে আবার সে গোঙানির মতো আওয়াজ করতে থাকে এবং এক পর্যায়ে সে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল, তার আর কিচ্ছু মনে নেই। পরদিন তার যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। তার প্রচন্ড শরীর খারাপ লাগছিল, তাই সে আর এক মুহূর্ত তার শ্বশুর বাড়ি থাকেনি। সে তার স্ত্রীকে সেখানে রেখেই তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে তার ধানমন্ডি। বাসায় আসবার পর সুমন তার মাকে সব খুলে বলে। সুমনের বাবা এসব বিষয়ে অতটা বিশ্বাস না করলেও সুমনের মা এটা শুনে খুব আতঙ্কিত হন এবং তার উপরে যে ব্যাপারটা বা যেই এন্টিটিটা বসেছে বলে সুমন বলছে এবং সে যেসব কাজ করছে সেটা তো আসলে খুবই ভয়াবহ। সুমনদের ফ্যামিলিতে অর্থাৎ সুমনের মায়ের ফ্যামিলির দিকে একজন হুজুর ছিলেন যিনি এসব বিষয় নিয়ে কাজ করতেন এবং তিনি খুবই ভালো হুজুর ছিলেন বলেই তারা শুনেছেন। তাই সুমনের মা বলেন যে তুই চিন্তা করিস না, আমি তোর সেই মামার সাথে কথা বলবো, হুজুরের সাথে কথা বলবো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর সুমন তার নিজের জীবনেই ব্যস্ত হয়ে পড়েন। শ্বশুর বাড়ি থেকে তিনি যেদিন আসেন সেদিন রাতের বেলা তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। পরদিন সন্ধ্যাবেলা তিনি অফিস থেকে ফিরেছেন। ফেরার পরে তিনি তার রুমে বসেই মাঝে মধ্যে তিনি রুমের ভেতরে সিগারেট ধরিয়ে ফেলেন। তো এটা তার ফ্যামিলির সবাই জানে এবং ব্যাপারটাতে সবাই ইউজ টু। তো তিনি যখন সেদিন তার স্বভাব মতোই তার রুমের ভেতর সিগারেটটা ধরিয়েছিলেন, তখন তার রুমের দরজাটা টোটালি বন্ধ ছিল না, একটু খোলা ছিল। তিনি সিগারেট টানছিলেন এবং এক মনে কোন একটা কারণে তিনি সেই দরজার দিকেই তাকিয়েছিলেন, তার রুমের দরজার দিকে, যে ফাঁক করা যে অংশটা ওর দিকেই তাকিয়েছিলেন আনমনে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কেউ একজন দরজার পেছনে আসলো এবং দরজাটাকে হালকা ঠেলা দিয়ে সমানভাবে লাগিয়ে দিল। সুমন ভাই প্রথমে যে জিনিসটা চিন্তা করেন সেটা হচ্ছে এটা হয়তো তার বোন, তার বাবা হয়তো বাসায় আছে এবং সে হয়তো তার রুম থেকে বেরিয়েছে এবং সুমন ভাই যেহেতু সিগারেট ধরিয়েছেন তার গন্ধ যাতে বারান্দায় না যায় সেজন্য হয়তো তার বোন এসে দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে গেল। সুমন ভাই কিন্তু রুমের ভেতর যখন একা থাকতেন বা একা ঘুমাতেন তখন কিন্তু তিনি রুমের দরজা বন্ধ করতেন না। এটা তার আগে থেকেই এক ধরনের ভীতি কাজ করতো। তার কাছে মনে হতো হয়তো তিনি রুমের দরজা লাগিয়ে ফেললে তিনি আর খুলতে পারবেন না। খুব ছোটবেলারই একটা ট্রমা বা কোনো একটা ভীতি হয়তো তার ভেতর ছিল, যেটা পরবর্তীতে বড় হওয়ার পরও ব্যাপারটা তার ভেতর রয়ে যায়। তা সেদিন যেহেতু তার স্ত্রী তার সাথে ছিল না এবং তিনি একাই থাকবেন, তাই তিনি তার রুমের দরজা বন্ধ করবেন না, এটাই স্বাভাবিক। যাই হোক, তার সিগারেট খাওয়া শেষ হওয়ার পর তিনি রুম থেকে বের হন, তার বোনের রুমের দিকে যান এবং তিনি বোনকে বলেন যে এই তুই এরকম ভাবে পুরোপুরি রুমের দরজা লাগাই দিস কেন, আমার ভয় লাগে, তুই জানোস না। তার বোন বিছানায় শুয়েছিল, সে তার ভাইকে বলে কে তোর দরজা লাগাইছে, আমি তো এই রুমে শুয়ে আছি। সুমন বলে যে তুই একটু আগে আমার রুমের দরজা চাপ দিয়ে লাগাই যাস নাই, আমি ভিতরে সিগারেট খেতেছিলাম, আমি তো মনে করলাম বাবা বারান্দা বেরিয়েছেন এই জন্য তুই হয়তো চাপ দিয়ে লাগিয়ে গেছিস। তখন তার বোন বলে যে ভাইয়া বিশ্বাস করো, আমি বিছানায় শোয়া ছিলাম, আমি এখান থেকে উঠিই নেই। সুমন বুঝতে পারে তার বোন মিথ্যা কথা বলছে না, কিন্তু সুমন যেটা দেখেছে সেটা সত্যি। কেউ একজন সেখানে ছিল, এসেছিল এবং সেই চাপ দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। সুমন মনে করে তার মা হয়তো, কিন্তু সে শুনতে পায় তার মা এবং বাবা কেউই বাসায় নেই। সুমনের কাছে পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগে। তারপরও তিনি ব্যাপারটাকে জোর করে তার মাথা থেকে সরিয়ে দেন। সেদিন রাতের বেলা রাতের খাবার শেষ করে সুমন তার রুমে ঢুকে যায়। স্বভাবগত ভাবেই তার সেই রুমের দরজা তার লাগানো হয় না, সে সিটকানি খুলে দরজাটা হালকা চাপিয়ে রাখে। সে রুমের ভেতর ঢুকে লাইট অফ করে দেয় এবং রুমের ভেতর যে টিম লাইটটা ছিল সেটা সে জ্বালিয়ে দেয়। সে বিছানায় শুয়ে ঘুমাবার আগে তার স্ত্রীকে ফোন দেয়। তারা দুজন ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে সুমন একবার এই পাশ ওই পাশ মরামরি করছিল আর কি। তার যে বেড, সেই বেডের পাশেই ছিল তার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে একটু জায়গা খালি এবং ড্রেসিং টেবিলের যে আয়নাটা, সে
সেই আয়নাটার চারপাশে কিছু লাইটিং এর ব্যবস্থা আছে, এবং রাতের বেলা যদি সেই লাইট গুলো জ্বালানো থাকে তো রুমের ভেতর সেই ডিম লাইটেরও একটা কাজ সেটা করে। সুমন ভাই কথা বলতে বলতে এক পর্যায়ে সেই ড্রেসিং টেবিলটা খাটের যেই পাশে সেই পাশেই কাত হয়ে শোন। কথা বলতে বলতে এক পর্যায়ে তার চোখ যায় ড্রেসিং টেবিলের পাশে খালি জায়গাটাতে। প্রথমে তিনি আবছা ভাবে লক্ষ্য করেন সেখানে হয়তো কোনো বাক্স বা কোনো কাভার্ড রাখা আছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করবার পর তিনি যেটা দেখেন সেটা দেখবার পর তার সাথে জীবনের প্রথম একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে তিনি প্রথমবারের মতো লক্ষ্য করেন তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শীতল স্রোত নেমে গেল, যেটা তাকে সেই জায়গায় একেবারে জমিয়ে দিল। সে দেখতে পায় ড্রেসিং টেবিলের পাশে সেই খালি জায়গাটাতে আধো আলো আধো ছায়া যে জায়গাটা হয়ে আছে সেখানে কেউ একজন বসে আছে। যে বসে আছে সে তার দুই হাঁটু মুড়ে সেই দুই হাঁটুর মাঝখানে তার মাথাটা দিয়ে নিচু হয়ে আছে, এবং তার মাথার যে বিশাল চুলগুলো সেগুলো ঝুলছে। তার এই অবস্থার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। সুমন ভাই তার স্ত্রীর সাথে ফোনে কথা বলা অবস্থায় স্টাক হয়ে যান। তিনি আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকেন সেই দিকে। হঠাৎ তিনি দেখতে পান সেই অবয়বটা যেটা সেই পাশে বসে আছে সে ধীরে ধীরে তার মাথা তার দিকে তুলল। সে দেখতে পায় লম্বা চুলের মাঝখান দিয়ে শুধুমাত্র একটা চোখ যেটা জল জল করছে। সুমন ভাই আর কিছু বলতে পারেন না। তিনি তার স্ত্রীকে কিছু না বলেই, অর্থাৎ ফোন না কেটেই চিৎকার করতে থাকেন তার বাবা মার উদ্দেশ্যে। তিনি চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যান এবং তার বাবা মার রুমে ঢুকে ঢুকে তিনি বলেন যে, দেখো আমার রুমের ভেতর একটা মহিলা বসে আছে, এই মহিলা আসলো কই থেকে, তোমরা তাড়াতাড়ি আসো, দেখো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, মহিলাটাকে বের করো। সুমনের বাবা মা আতঙ্কিত হয়ে যান তাদের ছেলের এই ব্যবহারে। তারা দ্রুত সুমনের রুমে ঢোকেন। ঢোকার পর তারা দেখেন সেখানে কিছুই নেই। সুমন ভাই বলেন যে, আমি ঘুমিয়েছিলাম না, কারণ আমি ফোনে কথা বলতেছিলাম তোমাদের বউয়ের সাথে, এই যে দেখো ফোনেও এখনো আছে। তখন সুমন তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এই তুমি দেখছো না তোমার সাথে আমি কথা বলতেছিলাম, এখনো কথা বলতেছিলাম? ঠিক সেই মুহূর্তে আমি এই জিনিসটা দেখছি। তখন তার স্ত্রীও স্বীকার করে যে না, সুমন তার সাথে কথাবার্তা বলার মধ্যে ছিল, সে ঘুমাচ্ছিল না। ব্যাপারটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা সুমন ভাইয়ের বাবাও জানতেন না, সুমন ভাইও জানতেন না, আসলে কেউই জানে না প্রথম দিকে যখন কেউ এইসব বিষয় ফেস করে। যদি এইসব বিষয় সম্পর্কে জ্ঞান খুবই কম থাকে সেক্ষেত্রে সব বিষয় ব্যাখ্যাতীত হয়ে দাঁড়ায়। যাই হোক, তারপরও ঘরের কর্তা হিসাবে সুমন ভাইয়ের বাবা তাকে যে বুঝটা দেয় সেটা হচ্ছে, এইসব বিষয় নিয়ে মাথা ঘামানো যাবে না। তুই কোনো কারণে ক্লান্ত এবং হয়তো ওই বিষয়গুলো তোর উপরে ভাবে চাপ সৃষ্টি করছে, এই জন্য এগুলো তুই হ্যালোসিনেট করতেছিস। কারণ যদি সত্যি কিছু থেকে থাকতো তাহলে তো আমরাও দেখতাম, তাই না? অতএব এসব বিষয় নিয়ে মাথা ঘামানো লাগবে। এই কথা বলে তার বাবা চলে যান। কিন্তু সুমন ভাইয়ের মা খুব কনসার্ন ছিলেন এই বিষয়টা নিয়ে। তিনি বলেন যে তিনি অতি শীঘ্রই তার সেই আত্মীয় বা সেই যে হুজুর আছেন তার সাথে তিনি যোগাযোগ। এই ঘটনার পরের দিন আরেকটা ঘটনা ঘটে, এবং যেই ঘটনার সাক্ষী ছিল সুমনের বাবা। সেদিন রাতের বেলা সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। সুমন ভাইয়ের বাবার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে তার রাতে ঘুম খুবই কম হতো। তিনি যেটা করতেন সেটা হচ্ছে তিনি মাঝে মধ্যে বেড থেকে উঠে ঘরের ভেতর পায়চারি করতেন, ফেসবুক টিপতেন, কানে হেডফোন দিয়ে বিভিন্ন নিউজ দেখতেন। এভাবে তিনি তার সময় কাটাতেন। সেদিন রাতের বেলাও তার যখন ঘুম আসছিল না, তখন তিনি ঘুম থেকে বা বেড থেকে উঠে পায়চারি করছিলেন। তখন হয়তো বা 4টা 4:30টার মতো বাজে। এরপর তিনি আরেকবার একটা কাজ করেন, সেটা হচ্ছে তার রুম থেকে বের হয়ে তিনি তার ছেলের রুমের দিকে তাকান, অর্থাৎ সুমন ভাই রুমের দিকে তাকান। তিনি দেখেন যে না, সবকিছু ঠিক আছে, এবং তিনি একটু উকিও দেন ভিতরে। তিনি দেখেন যে না, সুমন ভাই ঘুমাচ্ছেন। এরপর তিনি আবার পেছন ফিরে চলে আসেন তাদের ডাইনিং এ। ডাইনিং থেকে সুমন ভাইয়ের রুমের যে দরজা সেটা দেখা যায়। তিনি এক পর্যায়ে যখন মোবাইল টিপছিলেন এবং তিনি দেখছিলেন যে কিছুক্ষণ পরই হয়তো ফজরের আজান দিবে, তিনি নামাজ পড়বেন, নামাজ পড়ে হয়তো একটু শোয়ার চেষ্টা করবেন। তো ঠিক সেই মুহূর্তে আনমনেই তিনি মোবাইল থেকে চোখ সরিয়ে তাকান হচ্ছে তার ছেলের দরজার দিকে, এবং তখন তিনি যে দৃশ্যটা দেখেন সেটা দেখে তিনি
হতভম্ব হয়ে যান। তিনি দেখেন তার ছেলের যে দরজা, সেই রুমের দরজাটা কেউ একজন খুললো, খুলে সেখান থেকে বের হলো এবং একটা দৌড় দিল সুমন ভাইয়ের দরজার সামনাসামনি বা রুমের সামনাসামনি হচ্ছে কিচেন, সে কিচেনের দিকে, এবং কিচেনের দিকে সে দৌড়ে চলে গেল। যে জিনিসটা তার রুমের থেকে বের হয়েছিল সেটা ছিল খুবই কদাকার দেখতে এমন একটা জীব, যে মানুষের মতোই দুই পায়ে চলাফেরা করে, যার দুইটা হাত আছে, কিন্তু তার বেশভূষা বা তার আকার আকৃতির ভিতর কিছু ডিফারেন্স আছে। এবং সে যে স্পিডে সুমন ভাইয়ের রুম থেকে কিচেনের দিকে দৌড়ে গেল সেটা কোনো স্বাভাবিক স্পিড না, কোনো মানুষের পক্ষে এত দ্রুত গতিতে যাওয়া সম্ভব না। সুমন ভাইয়ের বাবা জানেন যে তিনি কি দেখেছেন। তিনি টেবিল থেকে উঠলেন, উঠে তিনি আবার সেই স্পেসটাতে গিয়ে দাঁড়ালেন, করিডোরে, যেখান থেকে সুমন ভাইয়ের দরজা এবং কিচেনের দরজা দুইটাই দেখা যায়, এবং তিনি দুই দিকেই ভালোভাবে তাকালেন। তাকাবার পর তিনি দেখলেন যে সেখানে কেউ নেই। এবার তিনি বুঝতে পারলেন যে তার ছেলের সাথে যা ঘটছে সেটা শুধু তার ছেলের কল্পনা না, বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া বা মানসিক কোনো টেনশনে থাকা ছেলের কোনো বিভ্রান্তিমূলক উক্তি না, যেটা ঘটছে সেটা বাস্তব। এবং পরদিন সকালবেলা এটা সুমন ভাইরাও জানতে পারে যে তার বাবা গতকাল রাতে কিছু একটা দেখেছেন। প্রথম দিকে সুমন ভাইয়ের কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু এক পর্যায়ে তিনি ব্যাপারটা শুনে ফেলেন, এবং এরপরেই যোগাযোগ করা হয় সেই সুমন ভাইয়ের মামা বা তার মায়ের দিকের যে আত্মীয় হুজুর, তিনি যশোর থাকতেন। এক্সাক্ট জায়গাটার নাম আমি এখন মনে করতে পারছি না, যাই হোক। তো সেই হুজুর বললেন যে আচ্ছা, আমার সাথে কয়েকজন জিন থাকেন, যিনি তাকে মক্কেল বলে সম্বোধন করতেন। তো তিনি বলেন যে আমি আমার মক্কেলদের জিজ্ঞেস করছি, ওরা দেখি কি বলে, আমি আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে সকালে আপনাদের জানাচ্ছি। তো সেদিন রাতে আর সেরকম কোনো সমস্যা হয়নি। পরদিন সন্ধ্যাবেলা যখন সুমন ভাই বাসায় আসেন, তখন সুমন ভাইয়ের মা বলেন যে সে হুজুর তো একটা জিনিস বের করছে। কি বের করছে? সেটা হচ্ছে সুমন ভাইয়ের সাথে একটা জিন আছে, বা জিন তার উপর খারাপ দৃষ্টি দিচ্ছে। সেই জিনটা একটা মহিলা, এবং সেটা জিন সম্প্রদায়ের বা জিন প্রজাতির সব থেকে নিচু প্রজাতির জিন, যাদের খবিশ বলা হয়। এবং এই জিনেরা এতটাই নিচু পর্যায়ের, এবং এদের বুঝ ব্যবস্থা এতই নিম্ন পর্যায়ের যে এদেরকে সহজে কাবু করা যায় না। কারণ যারা বোঝে, যারা বোঝার ক্ষমতা রাখে, তাদের সাথে যুক্তি তর্কে কথা বলা যায়, কিন্তু এই জিনেরা এতটাই নিচু পর্যায়ের, বা তাদের জ্ঞান বুদ্ধি এতটাই নিচু যে এদের সাথে আসলে ওইরকম কনভারসেশনে যাওয়া যায় না। এবং এরা খুবই ভয়ঙ্কর। এরা একবার যেটা চিন্তা করে সেটা তারা করবেই। এবং আরেকটা ভয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে এই জিনটা যেই গোত্র থেকে এসেছে, সেই গোত্রে অনেক জাদুকর আছে। এবং সে হুজুর বলেন যে আমি এই জিনটাকে বন্দি করতে পারি, আমার মক্কেলরা এই কাজটা করতে পারে, কিন্তু এটা আপনি নিশ্চিত থাকেন যে তার গোত্রের জিনেরা তাকে বের করবার জন্য বিভিন্ন কালো জাদু বা বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকবে তাকে মুক্ত করার জন্য। এবং সেই চেষ্টায় তারা সফল হয়ে যেতে পারে। তাই আপনার ছেলেকে এবং আপনাদেরকে সবসময় একটু সতর্ক থাকতে হবে। তো এই কথা শোনার পর সেই সুমন ভাইয়ের মা পুরো ব্যাপারটার সিরিয়াসনেস বুঝতে পারেন, এবং সেই হুজুর আরেকটা কথা বলেন যে এই জিনটা আসছে ঘাট থেকে। আপনার ছেলে, আপনাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর ঘাট টাট আছে কিনা, বা নদীর পাড় টাট আছে কিনা? কারণ এই জিনটা, মহিলা জিনটা আপনার ছেলের পেছনে কোনো একটা ঘাট থেকে লাগছে। তো এটা শোনার পর সুমন ভাইয়ের মাও চিন্তায় পড়ে যান যে ঘাট আশেপাশে কোথায়? ধানমন্ডি এলাকায় তো সেরকম কোনো পুকুরও আমাদের জানা নেই, বা নদীর কথা তো বাদই দিলাম। ঢাকার মধ্যে আছে শুধু ধানমন্ডির লেক, সেটার কথা বললো কিনা। পরবর্তীতে সুমন ভাইকে যখন তার মা পুরো ব্যাপারটা বলেন, তখন সুমন ভাইয়ের মাথায় ব্যাপারটা ক্লিক করে যে তিনি তো কয়েকদিন আগে মাওয়া ঘাটে গিয়েছিলেন, জিনটা হয়তো তার পেছনে সেখান থেকেই লেগেছে। যাই হোক, এরপরে সেই হুজুর সুমন ভাইকে তাবিজ দেন এবং আরো কিছু রিচুয়াল শিখিয়ে দেন, যেগুলো তিনি পালন করতে থাকেন। এবং সুমন ভাই এবং সুমন ভাইয়ের ফ্যামিলি যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে
তিনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন। তার সাথে আগের মতো আর এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটে না, বা সুমন ভাই নিজেও ভয় পান না, এবং তিনি নিজেও বুঝতে পারছিলেন যে হয়তো সে হুজুর সেই জিনটাকে বন্দি করে ফেলেছে। কিন্তু তারা আসলে ভুলে গিয়েছিলেন আরেকটা কথা, যেটা সেই হুজুর পরবর্তীতে বলেছিল, যে তিনি সেই জিনটাকে বন্দি করতে পারবেন ঠিক আছে, কিন্তু সেই জিনটাকে মুক্ত করবার জন্য তার গোত্রের লোকজন অহরহ প্রচেষ্টা চালাবে। কালো জাদু থেকে শুরু করে এমন কোনো বস্তু নেই যেটা তারা ট্রাই করবে না তাকে মুক্ত করতে। অতএব তার সাবধানে থাকতে হবে। এভাবে যেতে যেতে প্রায় 3 বছরের মতো কেটে যায়। 3 বছর সুমন ভাইয়ের জীবনে আর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি। 3 বছর পর তার সাথে আবার সেই ঘটনাটা ঘটে। সেটা কিভাবে ঘটে, চলুন আমরা সেই ঘটনাটা শুনি। এই 3 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সুমন ভাই তার চাকরি পরিবর্তন করেছেন, তার আগের যে হ্যাবিট গুলো ছিল সেগুলো তিনি পরিবর্তন করার চেষ্টা করছেন বা পরিবর্তিত হয়েছে। তো যে সময়কার ঘটনা, তখন সুমন ভাই যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে তাদের যে গোডাউন, সেই গোডাউনে সুমন ভাইকে সপ্তাহে 3 দিন রাতে থাকতে হতো, সেখানে তার ডিউটি ছিল। তো সেই গোডাউনে আরেকটা ছেলে ছিল যে সুমন ভাইয়ের পিয়নের মতো কাজ করত এবং আশেপাশে সবকিছু দেখে দেখে শুনে রাখতো। তো সেই ছেলেও সেখানে রাতে ঘুমাতো, এবং সুমন ভাই যেহেতু থাকতে হতো তার সাথেও সেই ছেলেটার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এটা বলে রাখা ভালো, তাদের এই গোডাউনটা ছিল একটা 5 তলা বিল্ডিং এর 3য় তলায়। সেদিন রাতেও সুমন ভাই বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে তিনি চলে আসেন তার সেই গোডাউনে। গোডাউনে আসবার পর সেই সেই ছেলেটা, সেই ছেলেটার নাম সম্ভবত ফাহিম, আমি ভুল করতে পারি, সেজন্য দুঃখিত। তো সেই ফাহিমের সাথে তিনি কিছুক্ষণ কথাবার্তা বলে তিনি শুয়ে পড়েন। এরপর তার আসলে আর কিছু মনে নেই। এরপর থেকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সেই ফাহিমের মুখেই শুনবো। ছেলেটার নাম ফাহিম অথবা নাইম। তো ফাহিম যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে সুমন ভাই শোয়ার পর কিছুক্ষণ পর কেমন জানি আশপাশ করতে থাকেন, এপাশ ওপাশ নড়াচড়া করতে থাকেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। এটা বেশ কয়েকবার লক্ষ্য করার পর সেই ছেলেটা যখন সুমন ভাইয়ের শরীর ধরে একটু নাড়া দেয় যে ভাই কি হয়েছে, কিন্তু কোনো সমস্যা, সুমন ভাই ঠাস করে তার দুটো চোখ খোলেন এবং সেই ছেলেটা স্পষ্ট দেখে যে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে, এবং কেমন জানি জল জল করতেছে। মানে তার সাদা অংশটা, চোখের যে সাদা অংশটা, সেটাকে আরো বেশি ব্রাইট মনে হচ্ছে তার কাছে। তো এক পর্যায়ে সুমন ভাই কোনো কথাই বলছেন না, তিনি বড় বড় চোখ করে তাকিয়ে আছেন এবং গোয়ানির মতো একটা আওয়াজ করছেন মুখ দিয়ে। ফাহিম ভাই বা সেই ছেলেটা বেশ কয়েকবার চেষ্টা করে তার কাছে জিজ্ঞেস করতে যায় ভাই কি সমস্যা। তখন হঠাৎ করে সেই ছেলেটা লক্ষ্য করে সুমন ভাই বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং সে সরাসরি চলে গেল সেই ফ্ল্যাটের মেইন গেটে। তিনি মেইন গেট খুলে বের হয়ে যাবেন। সেই ছেলেটা গ্রামের ছেলে এবং সে জানে যে বা এই ধরনের সমস্যা যখন হয় তার পেছনে কে দায়ী। তিনি বুঝেই ফেলেন যে সুমন ভাইয়ের উপর কোনো কিছু ভর করেছে, তাকে এখন কোনোভাবেই বাইরে যেতে দেওয়া যাবে না। তো সেই ছেলেটা সুমন ভাইকে বাধা দেয় এবং তাদের ভেতর একটা ধস্তাধস্তি চলতে থাকে, এবং এক পর্যায়ে সুমন ভাই সে ছেলেটাকে এমন ভাবে ধাক্কা দেয় যে ছেলেটা বেশ কিছু দূরে সে উড়ে চলে যায় এবং সে মাথায় একটা বাড়ি খায়। সেই বাড়ি খাওয়ার কারণে তার মাথার উপরের দিকের অংশটা একটু কেটে যায়। এরপর সুমন ভাই দরজা খুলে ফেলেন, তিনি দরজা খুলে ঘর থেকে বের হয়ে যান। এই ছেলেটা বিপদে পড়ে যায়। এই ছেলেটা পরবর্তীতে খুব দ্রুত চিন্তা করে এবং সে তার ঠিক 4র্থ তলায় এক ফ্যামিলি ছিল, যে ফ্যামিলির বাসায় সে খেতে যেত, খাওয়ার ব্যবস্থাটা তার সেই ফ্যামিলির সাথে ছিল। সেই ফ্যামিলির যে মুরব্বী তার নাম্বার তার কাছে আছে, এবং তিনি জানেন যে এখন যে সময়টা, এটা যে সময়টার কথা বলছি তখন 3টা 3:30টার মতো বাজবে। এই সময়টাতে সেই মুরব্বী জাগেন এবং তিনি নামাজ পড়েন। সেই ছেলেটা সেই মুরব্বীকে ফোন দেন, ফোন দেওয়ার সাথে সাথে সেই মুরব্বী ফোন ধরেন এবং তিনি বলেন যে ভাই আমাদের ওই যে সুমন ভাই হঠাৎ করে তার উপর কি জানি হয়েছে তার সাথে, তিনি রুমের দরজা খুলে বের হয়ে গেছেন।
তো রাস্তাঘাটে যে কোনো অঘটন ঘটাতে পারে। ভাই আমাকে একটু নিচে আসেন, ওনাকে একটু ধরতে হবে, আমার মনে হয় ওনার উপর জিনের ভর হয়েছে। তো সেই মুরব্বী আর কথা না বাড়িয়ে সরাসরি নিচে নামেন এবং তারা দুইজন যখন একসাথে সিঁড়ির সেই বিল্ডিং এর বাইরে যান, তারা দেখেন সুমন ভাই অপ্রকৃতস্থর মতো হাঁটতে হাঁটতে মেইন রোডের মাঝখান দিকে যাচ্ছেন। এবং সেই মেইন রোডটা মোটামুটি ব্যস্ত মেইন রোড, সেখান থেকে সেখানে সবসময় গাড়ির যাতায়াত চলে। কিন্তু ভাগ্যক্রমে সে সময় কোনো গাড়ি ছিল না। সেই মুরব্বী এবং সেই ছেলেটা দৌড়ে গিয়ে সেই সুমন ভাইকে জাপটে ধরে এবং সুমন ভাই তাদের সাথেও জোর জবরদস্তির চেষ্টা করতেছিলেন এবং তিনি যে কোনো ভাবে ছুটে বের হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে সেই মুরব্বী কিছু সূরা পরে তার কানে ফু দিতে থাকেন। ফোদার এক পর্যায়ে সুমন ভাইয়ের জ্ঞান ফেরে। তিনি লক্ষ্য করেন হঠাৎ করে তিনি মেন রোডের মাঝখানে দাঁড়ানো, তার পরনে যে গেঞ্জি, সেই গেঞ্জি টানে সে গেঞ্জি মানে বড় হয়ে তার কাঁধ ঝুলে পড়ে গেছে। তিনি প্রথমে মনে করতেছিলেন তারা কি ওরা কি আমাকে মারতেছে মারতেছে কেন, কিন্তু পরবর্তীতে সে মুরব্বী এবং সেই ছেলেটা তাকে বলে, ভাই আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন এখন? তো সুমন ভাই বুঝতে পারতেছিল না যে আসলে কি হয়েছে তার সাথে। এরপর সেই লোকটা এবং সেই ছেলেটা তাকে সাথে করে তার রুমে চলে আসে। রুমে আসবার পর সেই লোকটা সুমন ভাইকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি আগে কোনো সমস্যা ছিল বা আপনি হঠাৎ এরকম আচরণ কেন করলেন? সুমন ভাই বলে, কই আমি তো ঘুমাইছিলাম। তখন সে ছেলেটা সুমন ভাইকে সব বিস্তারিত বলে এবং সে তার মাথার সে আঘাতের দৃশ্যটাও তাকে দেখায়, যে দেখেন ভাই আপনি এমন ভাবে আমার ধাক্কা দিচ্ছেন যে আমি পুরো আমার মাথাটা ফাইটে গেছে। ব্যাপারটা অবিশ্বাস্য, কারণ সুমন ভাই খুবই শুকনো একটা লোক। কিন্তু সেই ছেলেটার কথা আমরা বলছি, সেই ছেলেটা মোটামুটি 3টা সুমন ভাই একসাথে করলে তার শরীরের স্বাস্থ্য যেরকম হবে সেটা হওয়ার কথা আর কি, মানে ছেলেটা এতটাই স্বাস্থ্যবান। তো সুমন ভাইয়েরও বিশ্বাস হয় না যে তিনি ধাক্কা দিয়ে ছেলেটার এই অবস্থা করছেন, কিন্তু যেটা তারা বলতেছে এটা তো আসলে অস্বীকার করার কিছু নেই। আর তাছাড়া তার এই ধরনের ইতিহাস আগেও আছে। এই কথা যখন বলছিলেন তখন ঠিক সে মুরব্বী সুমন ভাইয়ের যে সাইডে ছিলেন, ঠিক মুরব্বীর পিছনেই ছিল সেই রুমের জানালা, এবং সুমন ভাই হঠাৎ করে সে জানালার দিকে দেখতে পান সেই অবয়বটাকে, সেই এন্টিটিটাকে যাকে তিনি দেখেছিলেন তার ড্রেসিং টেবিলের পাশে হাঁটু মুড়ে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। সেই এন্টিটিটা সেখানে মনে হচ্ছে ভাসছে, উঠছে বলবেন না, কারণ তিনি আমি তাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি দেখতেছিলেন যে উঠতেছিল ওই এন্টিটিটা, তিনি বললেন যে না, তিনি তার কোনো পাখা দেখেননি, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তার জামার অংশটাই এমন ভাবে সেই এন্ট্রিটা ধরে রেখেছে যেটা দেখে তার মনে হয় যে এটার মাধ্যমে হয়তো সে উড়ে বেড়ায় বা ভেসে আছে। এবং এই দৃশ্যটা দেখার পর সুমন ভাই নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি চিৎকার করে সেই মুরব্বীকে বলছিলেন, ওই দেখেন আপনার পিছে দাঁড়ায় আছে, ওই যে শয়তানটা দেখেন আমার দিকে তাকায় আছে, কি আপনারা দেখতেছেন না? কি আশ্চর্য, আমি স্পষ্ট দেখতেছি। সুমন ভাই তখন আসলে কোনো সেন্সের ভিতর ছিলেন না। সেই এন্টিটিটাকে দেখার পর ভয়ের একটা আতঙ্ক যে তার ভেতর চলে আসে, সেটা তিনি ভুলে গিয়েছিলেন যে এন্টিটিটাকে একমাত্র তিনি দেখতে পাবেন, আর কেউ দেখবে না। তিনি বুক খারাপ করা শুরু করেন এক পর্যায়ে তাদের সাথে, যে আপনারা কেন দেখতে পাইতেছেন না, দেখেন না এই জায়গায় দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন না, আমার দিকে তাকে আছে, এটা বাইর করেন। এক পর্যায়ে সুমন ভাই ক্ষিপ্ত হয়ে যায় এবং সে সেই এন্টিটিটাকে মারার জন্য জানালার দিকে যখন যাচ্ছিলেন, তখন সে মুরব্বী এবং ছেলেটা তাকে আবার ধরে ফেলে এবং মুরব্বী তাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কোথায় দেখতেছেন ওইটাকে। এক পর্যায়ে সে মুরব্বী আন্দাজ করে ফেলে যে তাকে হয়তো জানালার ওই পার দিয়ে দেখা যাচ্ছে। তখন সেই মুরব্বী সূরা পড়ে সেই জানালার দিকে ফু দেন বেশ কয়েকবার। ফু দেওয়ার পর সেই এন্টিটিটা চলে যায়। এরপর কোনোভাবে সুমন ভাইকে শান্ত করা হয়, সে রাতে আর কেউ ঘুমান। পরদিন তিনি বাসায় যান সুমন ভাই। বাসায় যাওয়ার পর তিনি তার মাকে এই ঘটনা বলেন। তার মা সরাসরি সেই হুজুরকে ফোন দেন এবং হুজুর বলেন যে আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে কোনো সময় মুক্ত হয়ে যেতে পারে, কারণ ওর ফ্যামিলি বা ওর যে গোত্র সে তাকে মুক্ত করবার জন্য চেষ্টা করবেই। তখন সুমনের মা বলে যে আপনি একেবারে ওকে মেরে ফেলতে পারেন না। তখন সে হুজুর বলে যে মেরে ফেলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওকে মারলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। ওকে মারার পর ও ফ্যামিলির সবাই আমার বংশ নির্বংশ করে দেবে। খুবই ভয়াবহ কাজ, আমার দ্বারা হয়তো আর সম্ভব না। আপনারা ভালো একটা হুজুরকে দেখান, বড় কোনো হুজুর, যার ইলম আমার থেকে আরো বেশি,
সে যদি আপনাদের সহায়তা করতে পারে। এটা শোনার পর আসলে সুমন ভাইয়ের পরিবারের সবাই খুব ভেঙে গিয়েছিল। সুমন ভাই নিজেও মানসিকভাবে সুস্থ ছিলেন না, মানসিকভাবে তিনিও ভেঙে পড়েছেন, কারণ তার ধারণা ছিল যে তিনি এই বিপদ থেকে মুক্ত হয়েছেন। তো তিনি দেখছেন যে না, তিনি আগেও যে জায়গায় আছেন তিনি এখনো সেই জায়গায় আছেন, এবং এখন তার কাছে মুক্তির কোনো উপায়ও নেই। আসলে আল্লাহ পাক যদি চান সবকিছুই সম্ভব। কোন একজনের উসিলায় সুমন ভাই একজন হুজুরের সন্ধান পান, যে হুজুরের তদবিরের কারণে বা আমলের কারণে হোক, সুমন ভাই এখন পর্যন্ত সেই অস্বস্তিকর অবস্থা বা সেই অলৌকিকতা বা সেই এন্টিটিটার মুখোমুখি এখনো হননি। সেই গোডাউনের রাতের বেলা জানালার পাশ থেকে তিনি তাকে এখন পর্যন্ত শেষবার দেখেছেন। তিনি বলেন যে তিনি চান না জীবনে আর কোনো সময়ের মুখোমুখি। আমরা সুমন ভাইয়ের জন্য দোয়া করি যাতে যেই অস্বাভাবিকতা তার জীবনে একবার এসেছিল বা যে দুঃসহ স্মৃতির মধ্যে দিয়ে তিনি এখনো দিন কাটাচ্ছেন সেগুলো যাতে বাস্তব হিসাবে আর তার জীবনে ফিরে না আসে। তো সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই ঘটনাটি শেয়ার করবার জন্য। আরেকটা বিষয় আপনাদের আজকে জানাতে চাই, সেটা হচ্ছে এখন আমার ঘটনা আপাতত শেষ, কিন্তু পরবর্তীতে আপনারা আরেকজনের ঘটনা শুনতে পাবেন। তিনি আগেও আমাদের এই চ্যানেলে একবার ঘটনা শেয়ার করেছিলেন, তিনি আমাদের আবারও আরেকটি ঘটনা পাঠিয়েছেন। আমরা শুনে আসি তার ঘটনা, এবং তার নামটা আমি ঘটনার শেষেই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার, আমি তানভীর, চট্টগ্রাম থেকে। গত সপ্তাহে শাওন ভাই কিছু কথা বলছিল ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে। আসলে ভৌতিক ব্যাপারগুলো এমন যে মনে করেন বিশ্বাস হলো নিজের উপর। আর আমি সকল মুসলিম, মানে আমরা যারা মুসলিম আছি, আমি সকলদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা জিন ও মানব জাতি, এই দুইটা জাতি এই দুনিয়াতে সত্য, এই দুটোই আল্লাহর সৃষ্টি। এখন মনে করেন যে জিনের সত্তায় যারা বিশ্বাস করে তারা এই ভৌতিক ব্যাপারগুলো অনেক কিছুই বিশ্বাস করবে আশা করি। আর যেমন গত সপ্তাহে ভাই একটা ঘটনা বলার সময় যে বারবার বলতেছিল যে বিশ্বাসের অবিশ্বাস নিজের উপর, হয়তো জিনিসগুলো অনেকের বিশ্বাস হইতেও পারে নাও হতে পারে। আসলে এটা হচ্ছে, আমি বলবো যে কিছুটা জ্ঞানের ব্যাপার। কারণ হচ্ছে কি জানেন, আপনার যদি কার ইঞ্জিন সম্পর্কে যার বা যাদের কোনো ধারণা আছে তারাই বলতে পারবে যে ওই ঘটনাটা কতটুকু সত্য, বা তার সত্যতা যাচাই করার ইয়েটাও তাদের আছে। যাই হোক, কথা না বাড়াই ঘটনায় চলে যাই। আজকে একটা পরিবারের সাথে ঘটে যাওয়া এবং এখনো হয়তো বা চলমান একটা ঘটনা বলবো। গত বছর খানিক আগে আমার কাছে রাতের 1টা বাজে হঠাৎ একটা ফোন আসে। আমার একটা ছোট ভাই ফোন করে বলে যে ভাইয়া একটু মেডিকেল যাইতে হবে। তো সত রাতে আমি বুঝতে পারছি যেহেতু সে ইমার্জেন্সি ফোন দিছে, তো আমি তো ফ্রি মানুষ, গেলাম তার সাথে। যাওয়ার পরে সে আমার বলতেছে যে, আমি যা জিজ্ঞেস করলাম আর কি যে এখানে কে আছে বা কারা। তো বলতেছে যে ভাইয়া একটা বাচ্চা আছে, আমার শ্বশুর বাড়ির দিকে আত্মীয় হয় এনারা, উনি রিয়াজ ভাই ওনার ছেলে আর কি। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি সমস্যা। তো উনি আমাকে বললো যে ভাইয়া আমার ছেলেটা একটু জ্বর ছিল, জ্বর থেকে বাচ্চাটা মাদ্রাসায়, মানে মাদ্রাসায় বলতে পড়তে গেছে হুজুরের কাছে আরবি পড়তে আসার সময় পরে হুজুর তাকে ওকে মারছে, ও একটু ভয় পাইছে, আমরা ওকে ওভারডোজ দিয়ে ফেলি। তা আমি কথাগুলো শুনে বলে যে এই কারণে ওকে আইসিইউতে, বলে যে ভাই ও তো কোনো সেন্স নাই, মানে ও শুধু নিঃশ্বাসটা একটু করে নিচ্ছে যে বোঝা যাচ্ছে, কিন্তু মানে তার প্যারালাইজ, তার শরীরে কোনো বোধ শক্তি, হাত পা সব ছাড় দিছে। আমি বললাম এই কারণে কি ওকে আইসিইউতে ভর্তি করতে? বলতে ভাই আমরা এটার জন্যই মূলত আপনাকে ডেকে আনছি, যে আমরা তো কিছু বুঝতেছি না, আপনি একটু কাইন্ডলি দেখেন যে ওকে আপনি কিছু বুঝতে পারেন কিনা। তখন আমি সচরাচর আইসিইউতে ভাইয়া 2টা টাইম ছাড়া মানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তা আমি ওরা সিকিউরিটিকে বলে খুব রিকোয়েস্ট করি যে আমি একটু ভিতরে যাই। তো এই উনাদেরকে অনেক জোরাজুরি করার পরে বা রিকোয়েস্ট করার পর ওনারা আমাকে ঢুকতে দেয়। তো ঢুকতে দেওয়ার পরে আমি সেখানে গিয়ে বাচ্চাটার কন্ডিশন দেখি। আমার যতটুকু জ্ঞান শক্তি আছে আর কি, যে বাচ্চাটার ইউরিনের যেটা ছিল, ইউরিনের যেটা প্যাকেট ছিল সেখানে ইউরিন আছে, বাচ্চাটার মানে হার্টবিট আছে হালকা, এরপরে মানে বাচ্চাটা বেঁচে আছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি তখন ডিউটি ডাক্তার যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছি যে ভাইয়া কি সমস্যা। বলে যে ভাই সমস্যাটা আমরা আসলে বুঝতে পারতেছি না, ওনারা তো বাচ্চাটাকে নিয়ে আসছে বিকালবেলা, এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে কিছু বলা
সম্ভব হচ্ছে না, আগামীকাল প্রফেসর আসলে আপনারা বলতে পারবেন। তবে আমরা ওকে অক্সিজেন দিয়ে রাখছি, ওকে স্যালাইন দিয়ে রাখছি, এবং ওকে মোটামুটি ওকে তখন ওই মুহূর্তে মনে হয় মানে ওকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, মানে নিয়ে যাওয়ার কথা চলতেছে এরকম আর কি। তা আমি সেখান থেকে তৎক্ষণাৎ চলে আসি, ওনাদেরকে বলি দেখেন আপনার বাচ্চার কন্ডিশন আসলে ক্রিটিক্যাল, এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কালকে ডিউটি ডাক্তার আসলে আপনারা আমাকে আবার ফোন দিয়ে আমি আসার চেষ্টা করব। তা আমি ওখান থেকে অতটুকু কথা না চলে আসি। তো ওই ছেলেটার মানে মা বাবা তোর জন্য ওখানে মানে কান্না করতেছিল, আমি ওটা দেখে চলে আসি। আর প্রায় আস্তে আস্তে রাতের 3টা বাজে যায়। 3টা বাজে আসার পরে ওনারা সকালবেলা 10টা বাজে আমাকে ফোন করেন, মানে 10টার দিকে আমি ভাইয়া ঘুমের কারণে ধরতে না পারে, প্রায় 1 ঘন্টা দেরি হয়ে যায়, অলমোস্ট 11টা সাড়ে 11টা আমি আবার তাদের কোর্টে ফোন ব্যাক করি। তো তারা আমাকে মানে খুব মানে ইয়ের সাথে বলে যে ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন যে মানে যারা ডাক্তার প্রফেসর এই মুহূর্তে ওনারা আছেন, ওনারা চলে যাবেন, ওনারা নাকি আমার বাচ্চাকে জন্য মানে বোর্ড মিটিংয়ে বসছেন যে এই এই ব্যাপার। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসি। তো হাসপাতাল থেকে আমার বাসার দূরত্ব আসলে বেশি দূর না, রিক্সায় মানে অটো রিক্সায় চলাচল করলে 20 মিনিটের দূরত্বই আর কি। তা আমি চলে গেলাম, সাথে সাথে যাওয়ার পরে মানে ডিউটি ডাক্তার মানে প্রফেসররা চলে যাবেন এমন সময় আমি ওখানে যখন মানে আসলে তখন ইয়ের সময় মানে এই যখন ডাক্তাররা ইয়েতে থাকে, এটা কি বলে মানে আইসিইউতে যখন পেশেন্ট চেক আপে রাখে ওই মুহূর্তে হয়তো বা তারা কাউকে ঢুকতে দেয় না। তা আমি আবারও মানে বলি যে আমি ডাক্তারের সাথে জরুরি ভিত্তিতে কথা বলবো। তো ওনারা ডাক্তারের সাথে কথা বলে যে এই ডাক্তারের পেশেন্টের সাথে যারা আসছে ওনারা তো কিছু জানে না স্যার, ওনাদের একজন মানুষ আসছেন, ওনাকে একটু আপনারা যদি বুঝাই বলেন। তো সিকিউরিটি গার্ডও তাদেরকে বুঝাতে আমি সেখানে যাই, আসলে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করি। তো ডাক্তার বলছে দেখেন আপনারা তো এত অস্থির হলে হবে না, আমরা মূলত চেষ্টা করতেছি, এটা তো আর মনে করেন একটা তরুণ একটা বাচ্চা, তা ওর যদি ওর যতটুকু কেয়ার দরকার আমরা কেয়ার করবো আপনারা ইয়েতে। আমি জিজ্ঞেস করলাম স্যার ওনার সমস্যা কি, বলতে আসলে ওর কোনো সমস্যাই না, ওর ব্লাড প্রেশার উঠতেছেই না, ওর মূল সমস্যা হচ্ছে ওইটা যে ওর কোনো ব্লাড প্রেশার নাই, হ্যাঁ সে জীবিত আছে, তার মানে হার্টবিট লো, পালস রেট লো, হ্যাঁ সে বেঁচে আছে, তার ভিতরে বেঁচে থাকার ইচ্ছা অনেক, কিন্তু সে চোখ খুলতে পারতেছে না। হ্যাঁ এখন তাকে বাঁচাই ফেরার মালিক আল্লাহ, আপনারা তার জন্য দোয়া করেন, আমরা যথেষ্ট করেন আমাদের তরফ থেকে পক্ষ থেকে চিন্তা করতেছি। তা আমি ভাইয়া ওইখান থেকে অতটুকু তো ওনাদেরকে এসে যখন বলি যে দেখেন আপনার বাচ্চাদের তো এই এই অবস্থা, ওর অবস্থা ভালো না। আসলে ডাক্তাররাও আমি যতটুকু বুঝতেছি ডাক্তাররাও বুঝতেছি না যে ওর সমস্যাটা কি বা সমস্যাটা কোন জায়গায়। তখন ওনারা মানে খুবই ভেঙে পড়ে, মানে ওখানে অনেকজন ছিল, ওই পরিবার আত্মীয় স্বজনই মনে হয়, মহিলা পুরুষ সকলে কান্না করতেছে। আমি ওই লোকটাকে নিয়ে, ওই লোকটা আমাকে মানে রিয়াজ ভাই যিনি যার সন্তান আর কি, উনি আমাকে নিচে ডেকে বলেন যে ভাই আসেন চা খাই, বলে যে আপনাকে চা খাই। আমি বলছি ভাই আপনার এমনিতেই এই করুণ অবস্থা, আপনি চা খাই তো আপনাকে চা খাই। তখন নিচে নামতে নামতে আমি লিফট দিয়ে নেমে ওনাকে তখন একটা কথা বলি যে ভাই আপনার পক্ষে যদি সম্ভব হয় দেখেন কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদের চিন্তাধারা কল্পনার বাইরে, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় একটা ভালো দেখে হুজুর দেখেন আপনারা। তখন ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন কথাটা আমি আমলে নিলাম। তো এই কথা বলার পরে মানে আমি তো চলে আসছি। ওনারা পরে আমি জানতে পারি যে ওনারা ওই দিনই একটা চট্টগ্রামের ভাষায় মগা ভাব বৈদ্য বলে অনেকে, মানে বৌদ্ধ ভিক্ষুদের মতো যারা ইয়ে থাকেন এখানকার ওই পাহাড়ি তান্ত্রিক যেগুলো আর কি। তো ওনাদের মধ্যে একজনকে আনার পরে ওনাকে অনেক রিকোয়েস্ট করে, ওনারা মানে বিকালে যে টাইমে ইয়ে করে ঢুকে ওই টাইমে ওনাকে ওখানে ঢুকানোর পরে উনি তাদেরকে এমন একটা তথ্য দেয় যে মানে তার বুকের উপর 2টা মানে জিন বা অবয়ব বা ওরা কি যেটাই বলছে সে আমার ঠিক খেয়াল আছে, মানে 2টা কিছু বসে আছে তার বুকের উপর, মানে ওরা ওকে বাঁচতে দিবে না, ওরা ওকে মেরেই ফেলবে এমন অবস্থা। তো তখন ওনারা নাকি খুব রিকোয়েস্ট করে যে আমার ছেলেটাকে বাঁচান, যেভাবে হোক আমার বাচ্চাটাকে বাঁচান। তো এভাবে রিকোয়েস্ট করার পর উনি নাকি ওনাদের কাছে টাকা দাবি করে 10,000 টাকা, যে আমি 10,000 টাকা দিতেই হবে আমাকে। তো ওনারা প্রতিদিনই মোটামুটি দিন সহ মনে হয় 2 দিন যাচ্ছিল হাসপাতালে। তো ওনারা 2 দিনই অন্তত আইসিইউতে প্রতিদিনই বিল উঠতেছিল প্রায় 20,000 টাকা করে। তো ওরা চিন্তা করছে যে 10,000 টাকা তো ওই মুহূর্তে ওনাদের কাছে কিছুই না, 10,000 টাকার বিনিময়ে ওনাদের কথা ওনাদের সন্তানের প্রাণ দরকার, সেটা 10,000 হোক আর 1 লাখ টাকাই যাক। যদিও তাদের আর্থিক অবস্থা তো ভালো ছিল না, তবুও তারা তো রাজি হয়েছে। যাই হোক, তো উনি আবার ভিতরে যায়, মানে ওই জিনিসটা মূলত ওয়ার্ডের
একজন মানুষকে ডেকে, মানে উনিও সিকিউরিটি গার্ডের মতোই, কিন্তু মানে ওনাকে বুঝাই বলা হয় যে ভাই এই লোকটা এই কারণে যাচ্ছে, আপনার একটা জিনিস করে ডাক্তাররা তো বিশ্বাস করে না, আপনার পক্ষে যদি সম্ভব একটু এভাবে ওনারা রিকোয়েস্ট করে ঢুকায়, বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি জিনিসটা। তো ওনারা ওনাকে আবার ভিতরে নিয়ে যায়। ওই লোকটা নাকি যখন ভিতর থেকে বের হয়ে আসে, মানে লোকটা এমন অবস্থা মনে হয় যেন উনি খুবই পরিশ্রম করে ক্লান্ত, মানে দুর্বল হয়ে গেছে। তো উনি বের হয়ে তখন ওনাকে ওদের সবাইকে আধা ঘন্টা পরে বের হয়ে আসে আর কি, বেরিয়ে আসি বলে যে দেখেন এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না, আপনারা ভালো কাউকে দেখেন। তা আমি আমার কৌতূহল থেকেই তারপর দিন আবার দিনের প্রায় 2-3টার দিকে ওইখানে আবার যাই। ওইখানে যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া কি অবস্থা, আমি তো কি অবস্থা এখন, বলে যে ভাইয়া কি অবস্থা, আর কিছু জানি না শুনি না, ভিতর থেকে আমার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে, যতবারই দেখি মানে কোনো বোধ শক্তি নাই তাদের ভিতর, মানে বুঝতে পারি না আমরা কিছু, আমার বাচ্চা কি বেঁচে আছে না মরে গেছে এটাও তো জানি না। মানে ওনারা খুব ভেঙে মানে একবারে হতাশ হয়ে গেছে, মানে হাল ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি একবার গিয়ে দেখা করি, আমি যাই আবার দেখে আসি আবার ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার একই কথাই, প্রত্যেকবারই একই কথাই। তো এই আবার বের হই, ওনাদেরকে আবার বলি, জিজ্ঞেস করি আর কি যে আমার নিচে নামার সময় যে ভাইয়া আপনারা তো বলছিলেন একটা হুজুর দেখে চিকিৎসা করাইছেন, যদি পারে তাতে করাইছেন নাকি। তো উনি আমাকে বলেন যে ভাই এই ব্যাপার, কালকে একজন মগ আসছিল, উনি আমাদের পূর্ব পরিচিত, আমাদের আত্মীয় স্বজন, ওনার কাছ থেকে বিভিন্ন রকম চিকিৎসা করে উপকার পাইছে এরকম, তা আমরা ওনাকে আনছিলাম। তো উনি কি বলছে, উনি বলুন তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন। আমি ওনাকে বললাম যে ভাই দেখেন বাঁচানোর মালিক আল্লাহ, আপনি যেটা করছেন সেটা আমার মতে শিরক করছেন বা কুফরি করছেন, এটা তো উচিত হয় না। আপনি একজন ইসলামিক হুজুর দেখান, আলেম দেখান, ভালো আলেম দেখান, আলেম আল্লাহ রসুলাই উনি আল্লাহ যদি আপনার আল্লাহ একটা আলেমের রসুল আপনার ছেলেটাকে বাঁচেন। তো ওরা একজন হুজুরকে নিয়ে আসে, যত সম্ভব কোনো মসজিদের ভাব মানে একজন ইমামকে নিয়ে আসেন, আনার পরে হুজুর নাকি দেখে বলছে যে উনি কিছুই বুঝতেছেন না, প্রথমে বলছে, এরপরে বলছে আচ্ছা ঠিক আছে আমি, উনি মানে তদবির কিছু তদবির করে ফুঁটু দিয়ে যায়, ধীরে ধীরে দিয়ে যায়, এরকম অবস্থা। তো এইটুকু শুনে আমি আবার চলে আসি, আমার আর 1-2 দিন কোনো খবর হয় না। এরপরের দিয়ে ওনারা মানে আবার 4 দিন কি 5 দিন ওই বাচ্চাটাকে রাখার পরে ওনারা একবার চিন্তা করে যে এই হাসপাতালে বোধহয় আমার বাচ্চাটার মানে ট্রিটমেন্ট হচ্ছে না। আসলে একটা পেশেন্ট যার রোগী থাকে হাসপাতালে, তারা যে কতটুকু দ্বিধাদ্বন্দ্বতে ভোগেন এটা শুধুমাত্র তারাই জানেন। যখন একটা রোগীর কোনো আপডেট হয় না, মানে পরিবারের ভিতর অনেক রকম চিন্তা ভাবনায় আসলে চলে আসে, ওই চিন্তা ভাবনা থেকে তারা এই রকম চিন্তা ভাবনা করে। তো সেখান থেকে ওনারা আসলে প্রাইভেট কোনো ওই রকম হাসপাতাল নিয়ে যদি চিকিৎসা করাবো তাদের ওই রকম কোনো ইয়ে ছিল না। এতদিন যেটাতে ছিল সেটা একটা আধা সরকারি হাসপাতাল বলা যায়, আমি নাম বলতেছি না ভাইয়া। তো আধা সরকারি ওখান থেকে তারা চট্টগ্রামের আরেকটা হাসপাতাল নিয়ে যায়, সেটা হচ্ছে আন্দরকিল্লা, চট্টগ্রামের আন্দরকিল্লা একটা হাসপাতালে, যে কোনো এটারও নাম বলতেছি না আমি। ওখানে নিয়ে যায় ওনারা। ওখানে নিয়ে যাওয়ার পরে একদিনের মাথায় যে এমন একটা ইয়ে আছে যে এক মনে করেন গতকাল রাতে নিয়ে গেছে, আজকে দুপুরবেলা এমন একটা নিউজ আসে যে বাচ্চাটা কথা বলতেছে। ব্যাপারে এই খবরটা আমাকে আমার যে ছোট ভাইটা আমাকে নিয়ে গেছিল মূলত হাসপাতালে, আমাকে আবার ফোন করে জানায়। জানানোর পরে আমি বাসা থেকে তড়িঘড়ি করে মানে ওকে বলে চলো একবার যাই দেখে আসি, মানে আসলে এমন খারাপ লাগতেছিল বাচ্চাটার জন্য। তো যাওয়ার সাথে সাথে আমি মানে খুব খুশি, মানে আমার মনে যাচ্ছে যে আমি বাচ্চাটার সাথে গিয়ে একটু কথা বলি, যে ওকে যে আমি যে অবস্থায় দেখছি যে আমার মনে একটা ইয়ে ছিল। তো যাওয়ার পরে ওনারা বলতেছে যে আচ্ছা ভাই আপনারা একটু, আপনাদেরকে আমরা মানে ওনারাও চাচ্ছিল যে আমরা একটু যাই, মানে আমরা যেহেতু গেছি, যদিও আমরা তাদের আপন কেউ না, কিন্তু মানে আমাদের ইয়েটা দেখে ওনারা বুঝতে পারছে যে আপনারা যান। তো পরে আমরা ওখানেও তো আইসিইউতেই ছিল, আমরা ঢুকার সময় ওনারা আমাদেরকে মানে ঢুকতে পারি না কি জন্য জানি, ওনারা বলে যে এখন তো ঢুকা যাবে না, এখন রেস্ট্রিকশন, এখন কোনো ইয়ে দর্শনার্থী বা রোগীর কোনো ইয়ে সাথে কেউ এলাও না। আমাদের ওনারা ঢুকতে দেয় না, ঢুকতে না দেওয়ার ফলে আমি বলি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রাতের বেলা আসি দেখা করবো, এরকম করে করতে ভাইয়া রাতের প্রায় মানে আমার কিছু কাজ ছিল, কাজগুলো সারতে অনেক রাত হয়ে যাবে। তো আমি মানে আমার ওই ছোট ভাইয়ের সাথে কথা বলে রাখি যে আমরা রাতে 12টা বাজে যাবো। এভাবে কথা বলার পরে আমরা যখন কথা মানে ওইখান থেকে ওনারা ঠিক 10:30 বাজে ফোন দিয়ে বলে যে ওনাদের বাচ্চাটা মারা গেছে। খবরটা শুনি মানে আমি কি বলবো, আমি নিজেও যাই না,
আমি মানে যে আর হাসপাতালে যাবো ওই শক্তিটা পাচ্ছিলাম না। তো ওনাদের বাচ্চাটাকে নিয়ে আসে, মানে মূলত আমাদের এলাকার এখানেই বাচ্চাটাকে নিয়ে আসে। যখন আমি বাচ্চাটাকে দেখি, মানে আমার কাছে এমন মনে হচ্ছিল যে বাচ্চাটা হাসতেছে। আর আমি একটা জিনিস জানি না যে ওনারা কি বাচ্চাটার চোখে সুরমা লাগাইছে নাকি কি লাগাইছে, আমার মনে হচ্ছে যে বাচ্চাটার চোখে মানে চোখগুলো রঙিন হয়ে আছে এমন লাগতেছিল আমার কাছে এখনো ভাইয়া বাচ্চাটার ছবি ভাসে চেহারায়। আমি সচরাচর কোনো ভাইয়া মুর্দা মারা গেলে মানে মানুষ মারা গেলে সেটা দেখতে পারি না, কিন্তু ওই দিন আমি ওই বাচ্চাটাকে বেশ কয়েকবারই দেখছিলাম এবং ওই বাচ্চাটার একটা লাস্টে দাফনের কাফনের মধ্যে একটা ছবি তুলে রাখছিলাম। এতটুকুই ছিল ওই দিন পর্যন্ত ভাইয়া ঘটনা। এরপরে মানে ওইখানে যখন বাচ্চাটাকে দাফন করবো ওনাদের বাড়িতে ওই হাতিয়া নিয়ে যাওয়ার পূর্ববর্তী একজন মানুষের কাছ থেকে আমি শুনি যে অভিশাপ তোদেরকে বারবার বলছিলাম। তো আমি তখন মানে কথাটা আমলে নেই যে মানে শোনা কথাটা এতটুকু রয়ে গেছে, তোমার অতটুকু তো বাড়িতে চলে যায়। এর প্রায় এই গত কিছুদিন আগে অলমোস্ট প্রায় ওনার বাচ্চাটা মারা যায় 1 বছর পরে আমাদের একই জায়গায় ওনাদের একটা কলোনি বলে, ওই কলোনির ভিতরে আরেকজন অটোরিকশা ড্রাইভারের মা মারা যায়। তোর মা মারা যাওয়ার পরে আমি ওনাকে তো ওই দিন ডাকি যে রিয়াজ ভাই ওই দিন এরকম একটা ঘটনা শুনছিল, ব্যাপারটা কি? তখন রিয়াজ ভাই আমারে বলে যে ভাই এটা তো ঘটনাটা অনেক আপনারা কিভাবে অনেক বড়, আপনারা কিভাবে বলি? আমি যে ভাই বলেন, সমস্যা নেই, আমার তো সময় আছে, এখানে তো মনে করেন সোহাগের মা মারা গেছে, আমরা তো সারা রাতে থাকতেছি যতক্ষণ পর্যন্ত দাফন কাফন হয়ে যায়। বলে যে ভাই ঘটনাটা আজকে থেকে 3 বছর আগে থেকে আমাদের পরিবারের সাথে শুরু হয়। আমরা 2 ভাই, আমি সবার বড়, আমার একটা মেজো ভাই আছে, ওনার 2টা ছেলে, আর আমার ছোট ভাই কিছুদিন হয়েছে বিয়ে করছে। 1 বছরও এই মানে ওনার বাচ্চা মারা যাওয়ার কিছুদিন আগে বা পরে বিয়ে করছে, আমার ঠিক আসলে স্মরণে নাই। যাই হোক, তো ওনার ছোট ভাই মোটরসাইকেল চালায় ওইখানে। তো সে একদিন রাস্তা দিয়ে আসার সময় একটা সাপরে মানে রাস্তা দিয়ে যখন মোটরসাইকেল চালাচ্ছে একটা সাপকে সে মেরে দেয়। মানে মেরে দিয়ে সাপটা চাপ খায়, যখন লাফ দিয়ে উঠে ও খেয়াল করে যে একটা সাপ, মানে ও একটু বাইকের চাকা মনে হয় স্লিপ করছিল, এরকম কিছু হয়েছে, বৃষ্টি পড়তেছিল। সে কি করছে মানে মোটরসাইকেলটা থামায়, তার খুব জিদ উঠে যায়, জিদের ফলে সে সাপটা ঝোপ দিয়ে চলে যাচ্ছিল, মানে সাপটাও খুব ব্যথা পাইছে এমন। ও সাপটারে মানে তুলে এনে মারতে ভাই মানে খুব ভাবে মেরে ফেলার পরে ও বাসায় আসে বাচ্চার থেকে ঘুম গেছে। তখন ও মানে স্বপ্নে দেখে রাতের বেলা যে আমার ছেলেটা তোর কাছে কি অপরাধ করছিল, তুই যে ওরে মেরে ফেলছস, তুই মনে রাখিস তোর বংশ আমি নির্বংশ করে ফেলবো। তো ও তো মনে করেন যে গ্রামের একটা ছেলে, ওর কাছে এগুলো সাধারণ ব্যাপার, মানে কিছু না। কেউ কি স্বপ্ন দেখছে, আদেভাবে স্বপ্ন দেখছে, যাই দেখছে, হ্যাঁ, আর কি বা হবে। তো এটা চিন্তা করে ভাই সে ঘুমাই যায়। তার কিছুদিন পরে তার মেজো ভাইয়ের যে 2টা ছেলে ছিল, একটার বয়স ছিল 3 বছর আর একটার বয়স 7 বছর। ওই যে 7 বছরের বাচ্চাটা ওইটা পুকুরে পড়ে মারা যায়। যখন মারা যায় মানে বাচ্চাটা এমন অবস্থায় থাকে যে বাচ্চাটাকে কেউ মানে পুকুরের মধ্যে কাদার মধ্যে মাথাটা উল্টা ঘোরায় দিছে। আর ওই বাচ্চাটাকে যখন মারা যায় পুকুর থেকে তোলার সময় তার মা বাপ সবাই ওইখানে, কারণ সবার নজর তো ওইখানে। 3 বছরের বাচ্চাটা ঘরের ভিতরে মরে পড়ে আছে, তার ঘাড় মটকানো, এমন অবস্থা, ঘাড় তো মটকানো, মনে যেন ওর শরীরে মানে কেউ সবকিছু চুষে খাই ফেলছে, এরকম একটা অবস্থা। মানে একটা হয় না যে মাছ যখন শুটকি হয়ে যায়, মনে হয় যেন মানুষের শুটকি পরিণত হয়েছে ওই বাচ্চাটাও। এরকম অবস্থা, 2টা বাচ্চা মারা যায়। এরপরে দিয়ে এই বাচ্চাটা মানে এতক্ষণ যার ঘটনা বলছি ওই ছেলেটা মারা যায়। এর কিছুদিন পর ওনার যে ছোট ভাই মূলত যে ওই সাপটাকে মেরে ফেলছিল, ও কনসেপ্ট করে, ওনার ওয়াইফ কনসেপ্ট করার প্রায় 7 মাসের সময় ওনার বাচ্চাটা ওইভাবে মারা যায়। মারা যাওয়ার পরে মানে ওনার ওয়াইফকেও আবার এরকম একটা স্বপ্ন দেখানো, ওনার ওয়াইফে এরকম একটা স্বপ্ন দেখে কি বলছিলাম যে তোর বাচ্চা আমি তোদের বংশ নির্বংশ করে ফেলবো, তোর বাচ্চাটারে আমি নিয়ে গেছি, এরকম কিছু একটা স্বপ্ন দেখে।
তো ওনারা দেখার পরে মানে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না এই জিনিসগুলা। তো ওনারা এখনো এটার মানে কোনো সমাধান পান নাই, ওনারা এখনো সমাধান খুঁজতেছেন। এটাই বলে রিয়াজ ভাইয়ের ঘটনা ওইখানে শেষ করে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ ভাই। আসসালাম। এতক্ষণ আপনারা যার ঘটনা শুনলেন তার নাম তানভীর, তিনি চট্টগ্রাম থাকেন। তানভীর ভাই এর আগেও আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন, তিনি আবারও কষ্ট করে আমাদের জন্য ঘটনা রেকর্ড করে পাঠিয়েছেন, এর জন্য তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চাই যে আপনারা আমাদের ঘটনা পাঠান। আমি অনেক সময় এপিসোড দিতে পারি না, কারণ আমার কাছে ঘটনা থাকে না, আর নিজ থেকে বানিয়ে বলার অভ্যাস আমার নেই, এবং আমি এই ব্যাপারটা পারিও না। তো সেজন্য আসলে আপনাদের ঘটনার উপরে আমার নির্ভর থাকতে হয়। এজন্য আমি আরেকটা ডিসিশন যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার কন্টেন্ট হররই থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমি বিভিন্ন জিনিসের সম্পর্কে আপনাদের বললাম, বিভিন্ন ইনসিডেন্টস, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন লোককথা, ঘটনা, যেগুলো হয়তো আমরা আগেও বারবার শুনেছি, সেগুলো হয়তো আমি আপনাদের আমার কণ্ঠে আরেকবার শোনালাম। ব্যাপারটা হয়তো আমার জন্য ইজি হবে। আমার এই কন্টেন্ট গুলো বা আমার এই ইউটিউবে আপনারা আমার কন্টেন্ট যেগুলো আপনারা শুনতে চান, অনেকেই লেখেন যে ভাই আপনার কোনো ঘটনার দরকার নাই, আপনি জাস্ট আইসা কিছুক্ষণ কথা বলেন বা আপনার কিছু কথা রেকর্ড করে পাঠান। তো সেক্ষেত্রে যারা আমার শুধু কণ্ঠই শুনতে চান বা আমার বলা অনেক ঘটনা শুনতে চান, যেগুলো আপনাদের শোনা হোক বা যেগুলো আপনারা শোনেননি, এই ধরনের কন্টেন্ট আমি হয়তো সামনে নিয়ে আসবো। কারণ যদি একমাত্র আপনাদের পাঠানো ঘটনার উপর আমি ভরসা করে থাকি, সেক্ষেত্রে হয়তো আপনাদের সাথে আমার এপিসোড শেয়ার করা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই এই সিদ্ধান্তে আমরা এসেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তারপরও সব থেকে বড় পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ পাক, তিনি যেটা চান সেটাই হবে। বেশি কথা আর বাড়াচ্ছি না। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো আজকের এপিসোডের, সেগুলো সে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, যেগুলো আপনারা ফলো করতে পারেন। এবং সব থেকে আমরা একটু সাহস পাই বা খুশি হই যদি আপনারা আমাদের এই এপিসোড গুলোর লিঙ্ক বা আমাদের ইউটিউবের লিঙ্ক আপনারা শেয়ার করেন। অন্তত যদি আমার এই ঘটনা ভালো লেগে থাকে, সেই ভালো লাগা উপলক্ষে একটা লাইক করতে পারেন। সেই লাইকটা হয়তো আমাকে মরালি আরো একটু বেশি বুস্ট আপ করলো। সেটা হয়তো আমার জন্য ভালো হয়, আর আমার যারা ঘটনার শোনার বা ঘটনার শ্রোতা আছেন তাদের জন্য হয়তো একটু উপকার হয়। যাই হোক, ব্যাপারটা ভালোভাবে নিবেন আশা করি। আমি সরাসরি কথা বলতেই পছন্দ করি, তাই আপনাদের সরাসরি আপনাদের কিছু কথা বলি। ব্যাপারগুলো আপনারা কিভাবে নেন আমি জানি না, তারপর চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। আর যখন আমার কাছে নিজের কাছেই যে ম্যাটেরিয়ালস গুলো থাকে, সেগুলো আমার কাছে মনে হয় যে এগুলো প্রচারযোগ্য না, সেক্ষেত্রে আমার আসলে ইউটিউব বা ভিডিও স্কিপ করাটাই আমার কাছে বেটার মনে হয়। আর আমি যদি আসলে ওই সময় প্রফেশনালি ইউটিউব চ্যানেলটা চালাতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনারা প্রত্যেকদিন আমার এপিসোড গুলো পেতেন। তাই হয়তো আপনারা কিছুটা ধারণা করতে পারেন যে আমি মোটামুটি কোয়ালিটির উপর বিশ্বাস করি। আমার কাছে যে ঘটনা অন্তত আপনাদের কাছে শেয়ার যোগ্য মনে না হয়, সেগুলো আমাকে দিয়ে হাজার বার চেষ্টা করালেও সম্ভব না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে নিয়মিত এপিসোড আনার। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।